আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসইউর 6 নাম্বার ক্লাস। ওই 6 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এসইউ কোয়াক। এসইউ কোয়াকের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব। অ্যাকচুয়ালি এসইউ কোয়াককে আমরা ওয়েবসাইট অডিটও বলতে পারি। কেন? কারণ এসইউ কোয়াক এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে অডিট করতে পারি। তো আমি যদি সরাসরি একটা মার্কেট প্লেসে আসি, যে fiverr.com, আমি যদি fiverr.com-এ মার্কেট প্লেসে আসি, তখন এখানে যদি আমি লিখি যে ওয়েবসাইট অডিট, আমি যদি লিখি যে ওয়েবসাইট অডিট, তখনই আমি দেখতে পারবো। আচ্ছা, ফুলটা আমি লিখি ওয়েবসাইট অডিট। আমি যদি ওয়েবসাইট অডিট লিখে সার্চ করি, তখনই দেখতে পারবো এখানে টোটাল ওয়েবসাইট অডিটের উপরে 2600 সার্ভিস আছে। তো আমরা যদি এই কাজটা শিখতে পারি, তাদের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো। দেন আমি যদি একটু নিচে আসি, তখনই দেখতে পারবো যে এই যে পার্সনটা আছে, ওই পার্সনটা উনি ওয়েবসাইট অডিট করবো, তার জন্য $360 চার্জ করছে। এবং এরপরের জন উনি $100 চার্জ করছে। এরপরের জন লেভেল 1 আছে, উনি $50 চার্জ করছে। আমি যদি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝাইতে চাই, তখন আমি বলতে পারবো যে আমরা যদি এই টুলটা এসইউ কোয়াকটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তখন আমরা ফাইবারের ভিতরে আমরা সার্ভিস দিতে পারবো, এবং যে সার্ভিসগুলোর প্রাইস অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে, অনেক হাই কোয়ালিটির, দেখেন অনেক হাই কোয়ালিটির সার্ভিসগুলো হয়ে থাকে। তাহলে চলুন যে এসইউ কোয়াক আমরা কিভাবে কাজ করে এই জিনিসটা দেখাই। প্রথমে বলা হয়েছে এসইউ কোয়াক একটা এক্সটেনশন, যার মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের কিওয়ার্ড টাইটেল, তারপরে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, রিলেটেড কিওয়ার্ড, ইউআরএল, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক, ডেনসিটি সব কিছু বের করা যায়। এই এসইউ কোয়াকটা আমরা কিভাবে কাজ করে, এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা সর্বপ্রথম আমরা অ্যাড করব। তারপরে আমরা একটা ওয়েবসাইটের যাবতীয় তথ্যগুলো বের করব, যাকে আমরা ওয়েবসাইট অডিট অ্যান্ড রিপোর্ট বলতে পারি। তাহলে আসুন শুরু করা যাক। আমরা আমাদের একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখব সিম্পলভাবে এসইউ কোয়াক, একদম সিম্পলভাবে লিখব এসইউ কোয়াক এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এসইউ কোয়াক ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমাদের অ্যাড টু ক্রোমে ক্লিক করব। দেন এক্সটেনশনটা আমি অ্যাড করে দিব। এক্সটেনশনটা আমি অ্যাড করার পর আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তারপরে আমি কি করব, এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে যাওয়ার পরে আমি আলাদা একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে আমি এক্সটেনশনে ক্লিক করে আমার এক্সটেনশনটাকে আমি পিন করে রেখে দেব। এই পিন করে রেখে দেওয়ার পরে আমরা আমাদের যে সার্চ বার আছে, ওই সার্চ বারে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। ধরেন একটা ওয়েবসাইট আমি অডিট করব। car.com নামে একটা ওয়েবসাইট আছে, জাস্ট একটা আইডিয়া। car.com নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে সর্বপ্রথম আমরা যাব। যাওয়ার পরে আমি চাচ্ছি এই ওয়েবসাইটের যে মালিক, উনি আমাকে একটা কাজ দিয়েছে যে আমার ওয়েবসাইটটা টোটালি আপনি অডিট করেন। এই কথা বলার পরে দেন আমরা কি করব, ওনাদের ওয়েবসাইটটা আমি অডিট করব। কেমন ট্রাফিক আসে, কেমন ট্রাফিক যায়, তারপরে কতগুলো পোস্ট আছে, কেমন র্যাঙ্কিংয়ে আছে, কোন কিওয়ার্ড র্যাঙ্কিং করছে, মানে টোটাল একটা ওয়েবসাইটকে আমরা অডিট করতে পারবো আমাদের এসইউ কোয়াকের মাধ্যমে। দেন এর জন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখেন উপরে যে এক্সটেনশন আছে আমাদের, ওই এক্সটেনশনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটা আমাদের পেজ আসবে। এই পেজটা আসার পরে যে কোনো একটা পেজ ইনফোর ভিতরে আমি ডাবল ক্লিক করব। দেখেন এই পেজটা কিন্তু আমার ব্রাউজারে সেট হয়ে গেছে। আমাদের যে car.com সাইট আছে, ওই সাইটের যাবতীয় তথ্য এখন আমি কি করতে পারবো, আমি এই এসইউ কোয়াকের মাধ্যমে সমস্ত তথ্যগুলো দেখতে পারবো। এখন আসেন আমরা এক এক করে দেখতে থাকি যে আমরা আমাদের অডিটের মাধ্যমে কি কি বের করতে পারবো। প্রথমে আমাদের এখানে দেখাচ্ছে যে www.car.com, মানে আমাদের এই ওয়েবসাইটটা আমরা অডিট করব। দেন এখানে আসার পরে আমাদের কয়েকটা মেনু আছে। ওই মেনুর ভিতরে আমাদের প্রথমে আছে পেজ ইনফো, তারপর ডায়াগনোসিস, তারপরে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক, ডেনসিটি, এবং লাস্ট আমাদের কম্পেয়ার ইউআরএলস অথবা ডোমেইন। আমরা সমস্ত তথ্য এই আমাদের টুলগুলো দিয়ে বের করতে পারবো। ওকে, ফাইন।
আমি যদি পেজ ইনফোতে ক্লিক করি তখন আমরা দেখতে পারবো যে পেজ ইনফোর ভিতরে আমাদের যে car.com যে সাইট আছে ওই সাইটের যে মেইন টাইটেল ওই টাইটেলটা আমরা এখানে দেখতে পারবো, যা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আমরা কখনো বের করতে পারবো না। এর জন্য আমাদের এসইও কোয়াকটা লাগবেই, টাইটেল বের করতে পারবো। তারপরে আমাদের এই যে car.com ওয়েবসাইটের একটা মেটা ডেসক্রিপশন দেওয়া হয়েছিল, যা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে কখনো খুঁজে বের করতে পারবো না। ওইটাই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশনটা আমাদের এই এসইও কোয়াকের মাধ্যমে বের করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক 130টা, এই car.com সাইটটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে একটা পেজের সাথে অন্য একটা পেজ, ওনাদের এরকম করা হয়েছে 130টা লিঙ্ক, এবং এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে 11টা করা হয়েছে, মানে ওনার ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপ করা হয়েছে। এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যদি আমরা একটু নিচে যাই তখন আমি দেখতে পারবো পেজের কিছু কাজ, তো ওইগুলো আমাদের দেখতে হবে না, আমরা একটু নিচে আসবো। একটু নিচে আসার পরে দেখব যে car.com যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের কিন্তু অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং করা হয়েছে। ওই ওয়েবসাইটটার মাধ্যমে প্রায় হাজার কিওয়ার্ড দিয়ে হচ্ছে ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিং করা হয়েছে। ওকে ফাইন, তো আমি যদি এখানে ফোকাস করি কিওয়ার্ড ডেন্সিটির ভিতরে, তখন বলা হয়েছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস 1470। আমাদের যে car.com ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা হচ্ছে একটা কিওয়ার্ড দ্বারা আমাদের টোটাল কতগুলা পোস্টের ভিতরে একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। একটা কিওয়ার্ড না, প্রত্যেকটা পোস্টে বিভিন্ন কিওয়ার্ড ইউজ করা হয়েছে, বাট প্রত্যেকটা কিওয়ার্ডই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড দ্বারা তৈরি করা হয়েছে এরকমভাবে। তো এখানে বলা হয়েছে car.com ওয়েবসাইটে 1470টা কিওয়ার্ড ইউজ করছে, শুধু একটা কিওয়ার্ড করে, একটা ওয়ার্ড করে হচ্ছে টোটাল যতগুলো কিওয়ার্ড ইউজ করা হয়েছে ওইগুলোর সংখ্যা হচ্ছে 1470। তো আমি যদি চাই আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমি কিন্তু কাজ করতে পারবো। এবং এই কিওয়ার্ডের আমাদের রিপিটেশন আমাদের এই কিওয়ার্ডগুলো আমাদের কোন কোন জায়গায় ইউজ করা হয়েছে ওই জিনিসটা দেখানো হয়েছে। এখানে টি দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের টাইটেলের ভিতরে এই কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তারপর কে দিয়ে বোঝানো হয়েছে আমাদের মেটা ডেসক্রিপশনের ভিতরে এই কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তারপর H1 দিয়ে বোঝানো হয়েছে এই কিওয়ার্ডটা H1 ট্যাগেও ইউজ করা হয়েছে। তারপরে আমাদের পরের যে কিওয়ার্ডটা আছে ওইটা শুধু আমাদের মেটাতে ইউজ করা হয়েছে, মেটা ডেসক্রিপশনে। আর বাকি যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের পোস্টের ভিতরে আমাদের ইউজ করা হয়েছে। ওকে, এই জিনিসটা আমরা ফাউন্ড থেকে দেখতে পারবো। তারপরে যদি আমরা আসি রিপিটস, আমাদের যে এই কিওয়ার্ডটা আছে অথবা উপরের কিওয়ার্ড, যে কোনো কিওয়ার্ড আমাদের কতবার ইউজ করা হয়েছে ওই ওয়েবসাইটের ভিতরে। ধরেন কার যে আমাদের কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে 25 বার ইউজ করা হয়েছে। এই জিনিসটাই আমাদের রিপিটের ভিতরে দেখানো হয়েছে। তারপরে আসেন হচ্ছে ডেন্সিটি কি? ডেন্সিটি হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইটের ভিতরে কতবার রিপিট করা হয়েছে ওইটার পার্সেন্টেজটাকে আমরা ডেন্সিটি বলতে পারি। আমরা অলওয়েজ লক্ষ্য রাখবো একটা কিওয়ার্ড আমরা জানি সর্বোচ্চ একটা ওয়েবসাইটের ভিতরে 60 থেকে 70 মতো ইউজ করতে পারি। এর উপরে যদি যাই সর্বোচ্চ আমরা 100 পর্যন্ত যাব। একটা ওয়েবসাইটে 100 পর্যন্ত আমরা একটা কিওয়ার্ড রিপিটভাবে অনেক জায়গায় ইউজ করতে পারবো। কিন্তু 100-র উপরে যদি চলে যায় তখন আমাদের ডেন্সিটির পরিমাণ অনেকটুকু বেড়ে যাবে। আর ডেন্সিটির পরিমাণ অনেকটুকু বেড়ে গেলে তখন হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করলে ভালো রেজাল্ট পাবো না। তাই হচ্ছে অলওয়েজ আমাদের ডেন্সিটি 3-এর ভিতরে রাখার চেষ্টা করব, অথবা 5-এর ভিতরে রাখার চেষ্টা করব। 5-এর ভিতরে রাখলে আমাদের একটা কিওয়ার্ড 100 বার আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই রিপিটেশনের ভিতরে। ওকে, গেল হচ্ছে প্রথম সেকশন, মানে আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা ওয়ার্ড দ্বারা যে কিওয়ার্ডগুলো গঠন করা হয়েছে ওইগুলা কতবার ইউজ করা হয়েছে। টোটাল 1770টা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। এরপরে আসবো নিচে আসার পরে আমি দেখব car.com যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ভিতরে 2টা ওয়ার্ড দ্বারা যে কিওয়ার্ডগুলো গঠন করা হয়েছে কতবার গঠন করা হয়েছে। টোটাল 91টা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। 2টা কিওয়ার্ড না, অ্যাকচুয়ালি হচ্ছে 2টা ওয়ার্ড দ্বারা একটা কিওয়ার্ড গঠন করা হয়েছে। এরকমভাবে হচ্ছে আপনার 91টা কিওয়ার্ড ওনার র্যাঙ্কিং করছে। 91টা কিওয়ার্ড আমরা দেখতে পারতেছি। তারপর যদি একটু নিচে আসি তখন দেখতে পারবো যে 3টা ওয়ার্ড দ্বারা গঠিত যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো কতবার ইউজ করা হয়েছে, 66 ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে আসি তারপরে দেখতে পারবো যে 4টা ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড আমাদের যে কিওয়ার্ড গঠন করা হয়েছে 53টা কিওয়ার্ড গঠন করে উনি এই পোস্টগুলো করা হয়েছে।
ওকে ফাইন। এরকমভাবে টোটাল ওনার সর্বোচ্চ 4টা কিওয়ার্ড দ্বারা 4টা ওয়ার্ড দ্বারা একটা কিওয়ার্ড গঠন করা হয়েছে ওনারটাই। দেন হচ্ছে এরকমভাবে আমি একটা ওয়েবসাইটের অডিট করতে পারবো, মানে ওনার ওয়েবসাইটে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এবং দেখেন আমি যদি এই সি অলে ক্লিক করি 1470টা কিওয়ার্ড এখানে আছে, এখানে কয়েকটা দিয়ে তারপরে এখানে লেখা আছে সি অল। এই সি অলে ক্লিক করলে আমরা 1470টা কিওয়ার্ড আমরা পাবো। আই মিন আমরা যদি এই এতগুলো কিওয়ার্ড পাই তখন এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমরা কাজ করি আমাদের ওয়েবসাইটও কিন্তু আমরা র্যাঙ্কিং করতে পারবো। তাহলে আমাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইট আপনি আমার ওয়েবসাইটকে অডিট করে দিন, তখন কিন্তু আমরা কি করব, আমি ক্লায়েন্টের টাইটেল, ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপরে হচ্ছে আপনার কতগুলো কিওয়ার্ড, একটা ওয়ার্ড দ্বারা গঠন করা হয় এরকম কিওয়ার্ড, দুইটা ওয়ার্ড দ্বারা গঠন করা হয় এরকম যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডের একটা লিস্ট আকারে আমরা ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো। ওইটি হচ্ছে আমাদের ওয়েবসাইট অডিটের কাজ। এরপরে আসেন আমাদের সেকেন্ড ধাপ, যা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। এই ডায়াগনোসিসের ভিতরে যদি আসি তখন আমরা আমাদের একটা ওয়েবসাইটের যাবতীয় ত্রুটি সবগুলো আমরা বের করতে পারবো। ওকে ফাইন। এখানে আসার পরে এখানে লেখা আছে পাস্ট 14টা, আই মিন মোটামুটি 14টা ধাপে হচ্ছে পাস করা হয়েছে এই ওয়েবসাইটটা, আর 3টা এরর আছে এবং 5টা ওয়ার্নিং আছে। এই যে এররগুলো আছে এই এরর 3টা যদি আমি সলভ করতে পারি এবং ওয়ার্নিং যে 5টা আছে ওইগুলো যদি সলভ করতে পারি তখন আমার এই ওয়েবসাইটটা টেকনিক্যাল এসইও টোটালি আমরা কমপ্লিট করে নিতে পারবো এবং ওই ওয়েবসাইটকে অনেকটুকু র্যাঙ্কিং আমরা নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর একটা প্ল্যাটফর্ম, এসইও কোয়াক। ওকে, আমি যদি এখানে আসি সর্বপ্রথম আমি দেখব হচ্ছে ইউআরএল। এখানে ইউআরএল সঠিক চিহ্ন লেখা আছে এবং লেখা আছে যে 12 ক্যারেক্টার্স। হ্যাঁ, 12 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আমরা ইউআরএলটা এখানে ইউজ করা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে ইউআরএলটা ইউজ করব ওই ইউআরএলের ক্যারেক্টার মিনিমাম যেন হচ্ছে ম্যাক্সিমাম যেন হচ্ছে 70 ক্যারেক্টারের ভিতরে হয়ে থাকে। টাইটেল না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইউআরএলটা। এই জিনিসটা আমরা অলওয়েজ লক্ষ্য করার চেষ্টা করব এবং এই জিনিসটা যদি না বুঝি তখন দেখেন পাশে টিপস নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তখন হচ্ছে আমি আমার ওয়েবসাইটের যাবতীয় তথ্যগুলো দেখতে পারবো যে টাইটেল কেমন হলে ভালো হতো। ওকে ফাইন। তারপর আসেন ক্যানোনিক্যাল জিনিসটা কি? ক্যানোনিক্যাল হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে ডুপ্লিকেট কোনো পেজ আছে কিনা। যদি ডুপ্লিকেট কোনো পেজ থাকে তখন হচ্ছে আমাদের এই ক্যানোনিক্যালের মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ডাবল পেজ আছে ওইটাকে আমরা রিমুভ করতে পারবো। ওইটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল। তো ওইটা একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে ইউজ করা হয়। তো এখানে দেখানো হচ্ছে যে এখানে ইউজ করা আছে, তাহলে এটা সঠিক আছে। এরপর টাইটেল হচ্ছে আমার 48 ক্যারেক্টার লেখা আছে। এখানে টাইটেলটা হচ্ছে আমাদের 60 থেকে 70 ক্যারেক্টারের ভিতর আমরা দিলে অনেক ভালো। তো ওইটা 48 ক্যারেক্টার যেহেতু আছে এর ভিতরে আছে সেহেতু হচ্ছে মোটামুটি এই টাইটেলটা অনেক ভালো, তাই আমরা এখানে সঠিক চিহ্ন দেখতে পাচ্ছি। এরপর আসেন মেটা ডিসক্রিপশন। এখানে মেটা ডিসক্রিপশন উনি ইউজ করা হয়েছে 184 ক্যারেক্টার্স। আই মিন মেটা ডিসক্রিপশনের একটা শর্ত হচ্ছে মিনিমাম মেটা ডিসক্রিপশন 160 ক্যারেক্টারের উপরে হইতে হবে এবং 300 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে। তো ওনারটা কিন্তু 160 ক্যারেক্টারের উপর এবং 300 ক্যারেক্টারের ভিতরেই মেটা ডেসক্রিপশনটা রয়েছে, তাই হচ্ছে আমরা বলতে পারি এই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে সঠিক আছে। দেন এই কারণে আমাদের এখানে সবুজ চিহ্ন উঠেছে। ওকে, তারপরে যদি নিচে আসি দেখতে পারবো হেডিং হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা পোস্টে আমরা কিন্তু হেডিং ইউজ করতে হয়। যদি হেডিং ইউজ না করি তখন হচ্ছে আমার পোস্টটা কিন্তু র্যাঙ্কিং করবে না, এসইও হবে না। তাই এখানে বলা হয়েছে হেডিং ইউজ করতে হবে এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে cart.com ওই ওয়েবসাইটের মধ্যে হেডিং ইউজ করা হয়েছে, তাই এখানে সবুজ বাটনটা জ্বলে উঠছে। ওকে, এরপরে হচ্ছে ইমেজ যে আমরা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয়েছে প্রত্যেকটা ইমেজে অল্টার টেক দেওয়া হয়েছে কিনা এখানে বলা হয়েছে। তো এই ওয়েবসাইটে প্রত্যেকটা ইমেজের অল্টার টেক দেওয়া হয়েছে, তাই হচ্ছে এই ইমেজের অপশনটা হচ্ছে আমাদের সঠিক চিহ্ন আসছে। তো আমাদের যদি ওয়েবসাইটের ভিতরে অল্টার টেক না দেওয়া হয় ইমেজে তখন এখানে আমাদের এরর অথবা ওয়ার্নিং আসবে। তখন আমি আমার ওয়েবসাইটে গিয়ে আমার প্রত্যেকটা ইমেজের ভিতরে অল্টার টেক দিয়ে দিব, দেন আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। ওকে, এরপরে যদি আমি ফোকাস করি আসেন হচ্ছে টেক্সট অথবা HTML রেশিও। এইটা দিয়ে কি বোঝানো হয়েছে?
ওইটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনার ওয়েবসাইটের ভিতরে HTML রেশিও কত অথবা টেক্সট যে ইউজ করছেন এর রেশিও কত, এই রেশিওটা এখানে বোঝানো হয়েছে। তো এখানে বলা হয়েছে যে এত পার্সেন্ট, আই মিন হচ্ছে ওদের যে ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইটে আপনার এই 15%-এর নিচে হচ্ছে রেশিও আছে, যে কারণে এই প্রবলেমটা এরর আকারে প্রকাশ করা হয়েছে। তো প্রত্যেকটা ওনাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্টে যদি আমরা 15%-এর উপরে, আই মিন আমাদের HTML রেশিও যদি আমাদের 15%-এর অনেকটুকু উপরে নিয়ে যেতে পারি, তখন হচ্ছে এই প্রবলেমটা সলভ করা যাবে। আমরা টিপসের ভিতরে ক্লিক করে আমাদের আরও অনেকগুলো তথ্য জানতে পারবো যে এই প্রবলেমটা সলভ করার জন্য আর কি করতে পারি। তারপরে আসেন ফ্রেম। ফ্রেম বলতে কি বোঝানো হয়েছে? ফ্রেম বলতে বোঝানো হয়েছে, ফ্রেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি অন্য কোনো গুগল থেকে অথবা হচ্ছে ধরেন হচ্ছে ইউটিউব থেকে একটা ভিডিও আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, যদি নিয়ে আসি তখন হচ্ছে যে কোডটা ইউজ করা হয় ওই কোডটাকে বলতে পারি আমরা আই ফ্রেম। তো এই আই ফ্রেমের মাধ্যমে আমরা হচ্ছে গুগল অথবা হচ্ছে আমাদের ইউটিউব থেকে যে ভিডিওটা নিয়ে আসি এইটার মাধ্যমেই সেট আপ করা হয়। তো এর ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তখনই হচ্ছে আমাদের ওয়ার্নিং অথবা এরর এই অপশনে আসবে। তো ওদের যে ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইটের ভিতরে হচ্ছে এই প্রবলেমটা আছে। ওকে, তারপরের অপশানে আসি ফ্লাশ তেমন কোনো ব্যাপার না, আমার ওয়েবসাইটে যদি সঠিকভাবে তৈরি করি তখন ফ্লাশটা এমনিতেই আমাদের সঠিক চিহ্ন থাকে, যাকে বলা হয় নট ডিটেক্টেড। দেন এরপরে হচ্ছে মাইক্রো ফরম্যাটস। আমাদের ওয়েবসাইটের ভিতরে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলো ছোটো কিছু ত্রুটি আছে, ওই ত্রুটিগুলো আমাদেরকে সমাধান করতে হবে। আমরা যখন একটা পোস্ট করি আমি আপনাদেরকে দেখাই দিব যে একটা পোস্ট করার সময় কিভাবে সম্পূর্ণ SEO করে একটা পোস্ট করতে হয় এবং আমাদের ত্রুটিগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বলতে পারি মাইক্রো ফরম্যাটস। এই ফরম্যাটটা আমরা খুব লক্ষ্য করে দেন হচ্ছে আমাদের কাজ করতে হবে ছোটো কিছু প্রবলেমগুলো। তারপরে আছে schema.org। এই জিনিসটা সম্পূর্ণ এরর এই ওয়েবসাইটে আছে। স্কেমা জিনিসটা কি? স্কেমা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড ওই রিলেটেড হচ্ছে আপনি গুগলকে বোঝাতে হবে যে আমার ওয়েবসাইটটা হচ্ছে ওই রিলেটেড, আমার ওয়েবসাইটটা হচ্ছে কার রিলেটেড। যতগুলা কার রিলেটেড কেউ যদি সার্চ করে তখন আমার ওয়েবসাইটটাকে আপনি উপরে নিয়ে যাবেন। এই জিনিসটা বোঝানোর জন্যে আমাদেরকে স্কেমা মার্কআপ যে আমাদের ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাড করতে হয়, কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে আমাদের car.com-এর ভিতরে এই স্কেমা মার্কআপটা দেওয়া হয় না, যাকে আমরা এরর আকারে প্রকাশ করলাম। এটা খুবই বড় ধরনের প্রবলেম, তো এটাকে আমরা সলভ করে নিতে হবেই, মাস্ট করে নিতে হবে। তারপর যে বাকি অপশনগুলো আছে দেন হচ্ছে মেটা, ভিউ, পোর্ট, এরকম তেমন কোনো ইম্পর্টেন্ট না। এরপরে আসেন একটা ইম্পর্টেন্ট অপশন, সেটা হচ্ছে robots.txt। এই robots.txt জিনিসটা কি? এই robots.txt জিনিসটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে গুগলের হাতে তুলে দিই তখন কিন্তু গুগলের একটা রোবট দ্বারা আমাদের ওয়েবসাইটটাকে কী করবে? যাচাই বাছাই করবে এবং আমার ওয়েবসাইটকে স্ক্রল করবে। স্ক্রল করার পরে যদি দেখে যে আমার ওয়েবসাইটটা আসলে যোগ্য গুগলের ক্ষেত্রে, তখনই হচ্ছে কি করবে? এই তথ্যগুলা আমার ওয়েবসাইটের তথ্যগুলো গুগলের হাতে নিবে এবং এই গুগলের হাতে নেওয়ার পরে দেন হচ্ছে কেউ যদি গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটের রিলেটেড তথ্য নিয়ে, তখন হচ্ছে আমার ওয়েবসাইটটা উপরে নিয়ে আসবে গুগল। এইটাই হচ্ছে আমাদের robots.txt। আই মিন robots.txt-র মাধ্যমে হচ্ছে আমাদের গুগল হচ্ছে একটা রোবট আমাদের ওয়েবসাইটে পাঠাবে এবং আমার ওয়েবসাইটের যে তথ্যগুলো ওইগুলো হচ্ছে গুগল নিয়ে তথ্যগুলো জমা রাখবে। এটাই হচ্ছে আমাদের robot.txt। তারপরে আসেন আমাদের XML সাইট ম্যাপ। আমাদের যে রোবটটা আছে ওই রোবটটা আমাদের ওয়েবসাইটে আসার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে। এই পেজের ভিতরে এলোমেলোভাবে কিন্তু স্ক্রল করবে, সঠিক পর্যায়ে স্ক্রল করতে পারবেন না। এই সঠিক পর্যায়ে স্ক্রল করার জন্যে আমি আমার ওয়েবসাইটের ভিতরে একটা সাইট ম্যাপ তৈরি করব, যে সাইট ম্যাপটা দেখে এই রোবটটা যদি স্ক্রল করতে পারে তখন হচ্ছে অতি সহজে আমার ওয়েবসাইটটাকে সহজে স্ক্রল করে যাবতীয় তথ্য কী করতে পারবে? গুগলের হাতে দিয়ে দিতে পারবে। এই কারণে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা XML সাইট ম্যাপ সেট আপ করতে হবে, যে আমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে, কোন দিকে কোন পেজ আছে, সব কিছু তথ্য আমাদের এই সাইট ম্যাপের ভিতরে দিতে হবে। এইটাই হচ্ছে সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ যদি থাকে তখন হচ্ছে আমাদের গুগলের রোবটটা আমাদের সাইট ম্যাপের মাধ্যমে অতি সহজে দিক নির্দেশনা পাবে এবং অতি তাড়াতাড়ি হচ্ছে তথ্যগুলো নিয়ে গুগলের হাতে জমা দিতে পারবে। এটা হচ্ছে খুবই প্লাস পয়েন্ট। ওইটা আমাদের বাধ্যতামূলক, এইটা হচ্ছে এই ওয়েবসাইটে করা হয় নাই, ওইটা বাধ্যতামূলক আমাদের করতেই হবে। এই প্রবলেমটা আমরা সলভ করে নেব। তারপরে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আমাদের পোস্টের ভিতরে ওইটা বোঝানো হয়েছে, ওইটা ডিফল্ট, ওইটাও আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি দেখাই দিব। এরপরে বাকি যে অপশনগুলো আছে তেমন প্রয়োজন নাই। এরপর আরেকটা অপশন আছে আমাদের ফেভিকন।
ফেভ আইকন যাকে বলতে পারি, এই ফেভ আইকন হচ্ছে আমাদের ওয়েবসাইটে দিতে হবে। যেমন এখানে যদি আমি এসইও কোয়াক অ্যানালাইটিক্সের ভিতরে আসি, তখন এইটার যে SQ লেখাটা আছে এবং যে আইকনটা আছে ওইটাকে আমরা ফেভ আইকন বলতে পারি। তো আপনাদের ওয়েবসাইটের এরকম একটা ফেভ আইকন আপনাদের মাস্ট লাগবে। এইটাই হচ্ছে আমাদের ফেভ আইকনের অবস্থা। তো এইটা আপনাদের ওয়েবসাইটে সেট করতে হবে। আমাদের গেল হচ্ছে ডায়াগনোসিস আমাদের ওয়েবসাইটের। আমি কিন্তু কার্ড.কমের হচ্ছে রিসার্চ করতেছি। তারপর ডায়াগনোসিসের পরে আসবো হচ্ছে ইন্টারনালে আসার পরে আমি দেখতে পারবো যে আমাদের যে কার্ড.কম আছে এই ওয়েবসাইটে টোটাল 130টা ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে, মানে একটা পেজের সাথে অন্য পেজ। এখানে কিন্তু সবগুলো দেখানো হয়েছে যে কোন পেজের সাথে কোন পেজের লিঙ্ক আপ করা হয়েছে। এখানে আমরা যত নিচে যাব সবগুলা পাবো, সব তথ্য এখানে পাবো। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক, আমার ওয়েবসাইটের সাথে আমার সেম ওয়েবসাইটেরই অন্য পেজের লিঙ্ক আপ। তারপরে বলা হয়েছে ফলো 130, লিঙ্ক সেট আপ করেছে 130টা। তারপরে এখানে বলা হয়েছে যে ইমেজ 4 দিয়ে বোঝানো হয়েছে 130টা লিঙ্কের ভিতরে ইমেজের মাধ্যমে 4টা লিঙ্ক করা হয়েছে, মানে আমার ওয়েবসাইটে একটা পেজের সাথে অন্য পেজের লিঙ্ক আপ ইমেজের মাধ্যমে 4 বার করা হয়েছে এবং টেক্সটের মাধ্যমে 126 বার করা হয়েছে। এই জিনিসটা টোটাল যদি 126 এবং 4কে যোগ করা হয় তখন দেখবো 130টা আমাদের ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে। তারপরে আমরা আসবো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আপ করা। তাহলে আমি দেখতে পারবো এখানে আমাদের এক্সটার্নাল লিঙ্ক করা হয়েছে 11টা, এর ভিতরে হচ্ছে টেক্সটের মাধ্যমে লিঙ্ক করা হয়েছে 60টা আমার ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের। এরপরে ফ্রেমের মাধ্যমে লিঙ্ক করা হয়েছে 4টা। আমাদের যে আইফ্রেম আছে, আমি যে একটু আগে বলছিলাম আপনাদেরকে আইফ্রেম জিনিসটা কি, এই আইফ্রেমের মাধ্যমে আমার ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপ করা হয়েছে 4টা। টোটাল হচ্ছে 4 এবং 7 11টা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে। এবং কোন কোন প্ল্যাটফর্মে আমাদের এক্সটার্নাল লিঙ্ক করা হয়েছে সবগুলা কিন্তু আমি এখানে দেখতে পারবো, এখানে কিন্তু শো করতেছে। তাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্কের সব তথ্য আমি এখানে দেখতে পারবো। এরপরে আসেন ডেন্সিটি হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। আমার যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে ওইগুলো কতবার রিপিট করা হয়েছে, ডেন্সিটি কত %, এই জিনিসটা হচ্ছে আমি এই অপশন থেকে দেখতে পারবো। ওইগুলো হচ্ছে সবগুলো নিয়ে ডেন্সিটি আকারে একটা লিস্ট তৈরি করে আমি ক্লায়েন্টকে দিতে পারবো। আমার কিওয়ার্ডের ডেন্সিটি কেমন অবস্থায় আছে ওই জিনিসটা আমি দিতে পারবো। তো এইটি হচ্ছে আমাদের ডেন্সিটির অপশন। এরপরে আমাদের লাস্ট অপশন হচ্ছে আমাদের কম্পেয়ার ইউআরএল। এখানে বলা হয়েছে আমাদের www.card.com এই ওয়েবসাইটের সাথে আমি অন্য কোনো ওয়েবসাইটের কম্পেয়ার করব কি না। ধরেন হচ্ছে ওই ওয়েবসাইটের সাথে আমি হচ্ছে অ্যামাজনের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার সাথে আমি তুলনা করব। আমি যদি amazon.com লিখে সার্চ করি তখন এখানে দেখেন দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে car.com আর একটা আমি লিখলাম যে amazon.com। তো এই দুইটা ওয়েবসাইটের তুলনা করব। এর জন্য আমি যদি প্রসেস ইউআরএল এর মধ্যে ক্লিক করি তখন কিন্তু আমার এখানে কিন্তু দেখাবে আমার তুলনাটা, এখানে দেখা যাবে। অ্যাকচুয়ালি এই তুলনা করার জন্য হচ্ছে আমাদের প্রিমিয়াম সেকশন লাগবে, প্রিমিয়াম এসইও কোয়াকটা লাগবে। এইটার মাধ্যমে আমরা ফুলফিলভাবে দেখতে পারবো। এখানে মোটামুটি আমরা দেখতে পারবো যে কী অবস্থায় আছে কোন ওয়েবসাইটটা। তো মোটামুটি আমরা দেখতে পারবো এই তথ্যগুলোকে আমরা সেভ করতে পারবো সিএসভি ফাইলে সেভ করলে আপনারা অনেকগুলো তথ্য এর ভিতরে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের তুলনা করা, ওয়েবসাইট তুলনা করা। তো আমরা কম্পেয়ার ইউআরএলসের মাধ্যমে ওয়েবসাইটকে তুলনা করতে পারি, একটার সাথে আরেকটা তুলনা করতে পারি। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে পেজ ইনফো, ডায়াগনোসিস, ইন্টারনাল, এক্সটার্নাল, ডেন্সিটি এবং কম্পেয়ার সবগুলা কিন্তু আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করছি। তো এরকমভাবেই হচ্ছে আপনারা কি করবেন, একটা ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য বের করে দেবেন। দেন আমাদের এসইও কোয়াক এর কাজ হচ্ছে, ধরেন কোন একটা ক্লায়েন্ট আমাকে বলল যে ওনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য আমি অডিট করে দেওয়ার জন্য, তখন ওনার ওয়েবসাইটের ইউআরএলটা আমাকে দিবে। দেওয়ার পর আমি কি করব, আমি হচ্ছে গুগলে সার্চ করবো এরকমভাবে, ওনার ওয়েবসাইটের লিঙ্ক লিখে সার্চ করবো। সার্চ করার পরে আমার এসইও কোয়াকে ক্লিক করে আমি এসইও কোয়াকটা ওপেন করে নিব। এসইও কোয়াকটা ওপেন করে নেওয়ার পরে এই যে যাবতীয় তথ্যগুলো আমি পাবো
এই যাবতীয় তথ্যগুলাকে আমি একটা ওয়ার্ড ফাইলে আমি লিখে নিব অথবা এখান থেকে কপি করে নিব। কপি করে সবগুলা আমি ওয়ার্ড ফাইলে রাখবো। রাখার পরে ধাপে ধাপে সিরিয়াল ওয়াইজ আমি গোছাবো, সাজানোর পরে এই ফাইলটা আমি ক্লায়েন্টকে দিয়ে দিব যে আপনার ওয়েবসাইটে আমি অডিট কমপ্লিট হয়ে গেছে, আবার আপনার ওয়েবসাইটে এইগুলো ত্রুটিগুলো রয়েছে। তো ওইগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন দেন আপনার ওয়েবসাইটে আরও র্যাঙ্কিং করতে পারে। তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই কাজটা দিতে বাধ্য হবে, বলবে যে আপনি এত ভালোভাবে অডিট করছেন, এত প্রবলেমগুলো ধরছেন, তার মানে আপনাকে যদি কাজটা দেই তখনই আপনি খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে দিতে পারবেন। এক কাজে কিন্তু আপনি 2 কাজ পেয়ে যাবেন। একটা অডিটের টাকা তো দিবেই, টাকা ডলার তো পাবেনই, এরপরে এই ত্রুটিগুলো দিলে দেন ক্লায়েন্টই আপনাকে বলবে আপনি কি কাজটা করতে পারবেন কিনা। যদি আপনি কাজটা করতে পারেন তখন এই কাজটা ক্লায়েন্ট আপনাকেই দিবে। তো এক কাজে 2 কাজ হয়ে যাবে। এরকমভাবে আমরা সাধারণত এসইও কোয়াকের মাধ্যমে একটা ওয়েবসাইটের যাবতীয় তথ্য বের করতে পারি। আশা করি মোটামুটি সবাই বুঝছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করব। আজকের ক্লাস আপনাদের এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।